দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের এখন হাই কমিশনার। উনি বিশাল অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। ওনার পুরো ক্যারিয়ার যদি আপনারা স্টাডি করেন দেখবেন উনি ওনার অভিজ্ঞতায় এমন কিছু জিনিস রেখেছেন যার তুলনা হয় না অন্তত বাংলাদেশের হাই কমিশনার হওয়ার যোগ্যতা হিসাবে ভারতের পক্ষে। ওনার প্রশংসা করতে হয় অভিজ্ঞতার জন্য। দেখা যাক উনি কেমন কাজ করেন। তবে ওনার তাৎক্ষণিকভাবে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন ওগুলোর তির্যক কিছু বিষয় এসছে। সেটা বলার আগে বলি ওনার ক্যারিয়ারের ব্যাপারে। দীনেশ ত্রিবেদী উনি কিন্তু আসলে অরিজিনালি বংশগতভাবে উনি গুজরাটি। যেই গুজরাট নরেন্দ্র মোদীর গুজরাট, যেই গুজরাটে রায়ট হয়েছিল, মুসলিম নিধন হয়েছিল, হিন্দু মুসলিম রায়ট হয়েছিল, অনেক হিন্দুও মারা গিয়েছিল। সেখানে অভিজ্ঞতা উনি নিয়ে এসছেন কী হিসাবে? যেহেতু ওনার পরিবার অনেকেই গুজরাটে আছে, সেখানে নরেন্দ্র মোদীর এবং তার দলের অনেক কন্ট্রোভার্সি আছে, উনি সেগুলো জানেন। কিন্তু উনি কিন্তু মূলত তৃণমূল ঘরানার ছিলেন। তৃণমূল ছেড়ে এসছেন 2021-এ। এর আগে উনি রাজ্যসভার মেম্বার ছিলেন বেশ কয়েকবার, উনি লোকসভার মেম্বার ছিলেন, উনি বারাকপুরে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, যে বারাকপুর মূলত কমিউনিস্ট পার্টির স্ট্রং হোল্ড ঐতিহাসিকভাবে, যেখানে তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে উকি দিয়েছে মোট 3 বার। সেই দীর্ঘ অভিজ্ঞতা আছে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি, তৃণমূল কংগ্রেস এবং 2021 থেকে বিজেপি ইত্যাদি। বাংলাদেশে সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাটরা বাংলাদেশে ভারতে নিযুক্ত হাই কমিশনার হন, উনি ব্যতিক্রম। তাই ওনাকে এখানে আনা হয়েছে ওনার দীর্ঘ অভিজ্ঞতার কারণে। উনি ইউনিয়ন স্টেট হেলথ মিনিস্টার ছিলেন। বাংলাদেশের সাথে ভারতের হেলথ সেক্টরের বিশাল সম্পর্ক, কারণ বাংলাদেশ ভারতীয়দেরকে প্রচুর টাকা দেয়। আশা করব ওনার দেশে উনি রোগী নিতে চাইবেন বাংলাদেশ থেকে। কিন্তু আমি বরঞ্চ বাংলাদেশ সরকারকে বলবো যাতে করে আমাদের আর ভারতে যেতে না হয়, বাংলাদেশের পাবলিক সেক্টর, হেলথ সেক্টরটি ডেভেলপ করুন দয়া করে বিএনপি সরকার। এবং উনি রেল মন্ত্রী ছিলেন। বাংলাদেশের সাথে ভারতের বেশ কয়েকটি দিক দিয়ে রেল যোগাযোগ আছে। হি ইজ দ্য পারফেক্ট ম্যান। উনি MBA করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে, এবং এছাড়াও উনি সেন্ট জেভিয়ারে পড়াশোনা করেছেন। পড়াশোনার দিক থেকে উনি এক্সেলেন্ট। ব্যবসা, হেলথ সেক্টর থেকে শুরু করে বিভিন্ন পার্টির ভেতরে ওনার অবস্থান, রাজ্যসভা, লোকসভা, বিশাল অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন বয়স্ক লোক, 76 বছর বয়স। ওনার সাথে বেটার ক্যান্ডিডেট হতে পারে না বাংলাদেশে হাই কমিশনার হওয়ার জন্য। এবং উনি গুজরাটি হয়েও এই আমাদের পার্শ্ববর্তী বাংলায় ওনার রাজনৈতিক বিচরণ, উনি বাংলা কথা বলেন যদি একটু মারওয়াড়ি অ্যাকসেন্টে। ওনার যে বিষয়টি সবচাইতে চমক দিয়েছে আমাকে, সেটা হচ্ছে উনি বলেছেন ভারতে স্ট্রং ডেমোক্রেসি এবং বাংলাদেশে স্ট্রং ডেমোক্রেসি। ব্যাপারটি লক্ষ্য করবেন, ভারতে স্ট্রং ডেমোক্রেসি এবং বাংলাদেশে স্ট্রং ডেমোক্রেসি। এই যে স্ট্রং ডেমোক্রেসির কথাটি বলেছেন, এতেই বোঝা যাচ্ছে ভারত থেকে মেসেজ এসছে যে বর্তমান সরকারকে কোঅপারেট করার মেসেজ, স্ট্রং ডেমোক্রেসি। কিন্তু আরেকটি ব্যাপার এসছে এর সাথে, আমি যেটা অ্যাসেস করি সেটা হচ্ছে স্ট্রং ডেমোক্রেসি বলেই ডেমোক্রেটিক পার্টিগুলোকে চাঙ্গা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ইগনোর করুক বাংলাদেশের ডেমোক্রেসি, তা ভারত চাইবে না। ওই যে স্ট্রং ডেমোক্রেসির জন্য স্ট্রং অপোজিশন দরকার। এখানেই তো বোঝা যাচ্ছে
মেসেজটা কি? অর্থাৎ ভারত চাইবে, আমি মনে করি, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, এবং যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, খেলাফত বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি, তাদের ব্যাপারে ভারত নট ইন গুড আন্ডারস্ট্যান্ডিং। এবং এর অর্থ এই যে যারা অ্যান্টি ডেমোক্রেটিক এলিমেন্টস, তাদেরকে অ্যাড্রেস করা হবে দু দেশ মিলে। উনি বলেছেন 140 নয়, আরও 20 কোটি যোগ করে 160 কোটি নিয়ে ভাবতে হবে। অর্থাৎ যাদের মিউচুয়াল ওয়েলফেয়ার, এবং সেই ক্ষেত্রে অ্যান্টি ডেমোক্রেটিক এলিমেন্টসগুলোকে উপড়ে ফেলতে হবে। সেটা যে পন্থায় প্রয়োজন সেই পন্থায়, ডেমোক্রেটিক পন্থায় সম্ভব। তাই ওনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে, অল্প কথা বললেও খুব মনোযোগ দিয়ে শুনেছি, এবং সেগুলোর মেসেজ আমি বুঝতে পেরেছি বলে মনে করি। বাংলাদেশে উনি বন্ধু হতে পারেন, কারণ আমরা আবার বাংলাদেশের বন্ধু হলেও তাদের প্রতি অযথা তির্যক আচরণ করি। তবে একটি কথা বলা প্রয়োজন, উনি তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন ওই সময় কিন্তু বাংলাদেশের বর্ডারে অসংখ্য বাংলাদেশি জীবন হারিয়েছে ভারতীয় বিএসএফের হাতে। সেটা যেন বন্ধ হয়। উনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন পার্টির অভ্যন্তরে ডেমোক্রেসির অভাব এবং ভায়োলেন্সের কথা বলে। সমালোচিত হয়েছেন কিছু, বাট মূলত ওনার ক্যারিয়ার ব্রাইট। তাই এই বিষয়গুলো খেয়াল রাখলে, যেখানে তৃণমূল কংগ্রেস ফেল করেছিল বাংলাদেশের ভারতের বর্ডারে, সেই দিকে যেন শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকালে তো হবে না, সেদিকে যেন খেয়াল রাখেন উনি। আজকের আলোচনাটি শেষ করব একজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তিনি হচ্ছেন প্রয়াত ইন্দিরা গান্ধী। বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। এখানে স্বার্থমার্থ বাদ দেন, আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। স্বার্থ যদি খোঁজেন, কোনো রাষ্ট্রই, বৃহৎ রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সাহায্য করে না, ন্যূনতম যদি স্বার্থ না থাকে। ভারতের সাথে অবশ্যই আমাদের স্বার্থ আছে, আমাদেরও ভারতের প্রতি স্বার্থ আছে, কিন্তু আমরা যেন করদ রাজ্যে পরিণত না হই। বন্ধুত্ব হবে, ওয়েলফেয়ার দেখবো, একে অপরের স্বার্থ দেখব, কিন্তু অতি করদ রাজ্য হলে গেলে বিপদ হতে পারে। যেমন কানাডার বিপদ হয়েছে আমেরিকার সাথে অতি বন্ধুত্ব করতে গিয়ে। কানাডা আমেরিকার উপর অতি নির্ভরশীল হয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কানাডাকে গিলেই ফেলতে চেয়েছিল। এখন কানাডা অন্যত্র বন্ধু খুঁজে। তাই বাংলাদেশ যেন অতি ডিপেন্ডেন্ট না হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেড ব্যালেন্স আসা প্রয়োজন। সেই ব্যাপারে ত্রিবেদী আশা করব আমাদের সহায়তা করবেন। শুধুমাত্র নিজের দেশের নয়, আমাদের দেশের দিকেও তাকাবেন, কারণ উনি বলেছেন 160 কোটি। ইন্দিরা গান্ধী তাই ভারতের স্বার্থ দেখেছেন, কিন্তু আমাদের বাংলাদেশেরও স্বার্থ, বাঙালির স্বার্থ কিন্তু উনি দেখেছিলেন। বঙ্গবন্ধুকে মুক্তি করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু ইন্দিরা গান্ধী প্লে করেছিলেন। বাংলাদেশের সেক্টর কমান্ডারদের সাথে আলাপ, এমনকি এক সময় সেক্টর কমান্ডার এবং মুজিব বাহিনীর ভিতরে দ্বন্দ্বকে সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য, আমাদের রেফুজিদেরকে সাহায্য সহযোগিতার জন্য আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা খোঁজার ক্ষেত্রে, বাংলাদেশে গণনিধনের ব্যাপারটি আন্তর্জাতিক মহলে তোলার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী যেমন বাংলাদেশের বন্ধু হয়েছিলেন, যার প্রতি আমরা বাংলাদেশিরা কখনোই শ্রদ্ধা নিবেদন করি না। এমনকি একটি বিশাল হাইরোড পর্যন্ত করার কথা ছিল ইন্দিরা গান্ধী নামে, সেটা আমরা করিনি। ইন্দিরা গান্ধী নামে একটা ছোট্ট রাস্তা আছে কিন্তু ঢাকায়, কিন্তু সেটা কিন্তু ওই ভারতের নেত্রী ইন্দিরা গান্ধীর নামে নয়। 2011 সালে শেখ হাসিনা সরকার ইন্দিরা গান্ধীকে সম্মাননা দিয়েছিলেন, কিন্তু আমাদের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক কখনো ইন্দিরা গান্ধীর জন্য একটি ফিচারও লেখেন না। কেন? তাই আমি ত্রিবেদীকে আশা করব যে আপনাদের অনেক উদাহরণ আছে বাংলাদেশিদের বন্ধুত্ব হওয়ার, অনেক ব্যক্তিত্ব আছেন। আশা করি আপনি সেই ব্যক্তিত্ব হবেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধারের জন্য, গণতান্ত্রিক প্রসেস পুনরুদ্ধারের জন্য সবাইকে মিলে রাজনীতি করার জন্য
এবং সন্ত্রাসী এলিমেন্ট সেটা যে দলেরই হোক, সবাই মিলে সেটাকে উৎপাটন করার জন্য আপনি আমাদের পাশে থাকবেন।